স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। হুম। আগে তো লেকচার 10ই দেখছিলাম, না? হ্যাঁ স্যার, 10। হুম। আচ্ছা বলো, আগের দিন পড়াশোনায় কারো কিছু অসুবিধা আছে কিনা বলো। আগের দিন লার্মার প্রিসিশনটা বুঝেছো ভালো করে? অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং তার সঙ্গে যে অ্যাসোসিয়েটেড ম্যাগনেটিক মোমেন্ট আছে তার উপরে যখন হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড পড়ছে, সেখানে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ম্যাগনেটিক মোমেন্ট তার যে প্রিসিশনাল মোশন হচ্ছে, যেটাকে আমি লার্মার প্রিসিশন বলেছিলাম, সেটা তোমরা বুঝেছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, topics to be discussed. আজকে আমাদের আলোচনাটা হবে হচ্ছে তোমার ওই হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের এফেক্টটাই আমরা দেখব। সেখানে মানে ইন্টারাকশন এনার্জিটা কেমন করে চেঞ্জ হচ্ছে সেটাকে দেখাবো। সেখান থেকে নর্মাল জিম্যান এফেক্টকে আমি দেখবো আর কি, মানে effect of homogeneous external magnetic field in the interaction energy, সেখান থেকে নর্মাল জিম্যান এফেক্ট, এইটা এই একটা টপিক যেটা আমরা আজকে আলোচনা করতে চলেছি আর কি। নর্মাল জিম্যান এফেক্ট এই পার্টটা আমরা আলোচনা করব। এফেক্ট অফ হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, হ্যাঁ, এবং তার সঙ্গে আমি ইন্টারাকশন এনার্জিটাকে ক্যালকুলেট করব এবং সেখান থেকে নর্মাল জিম্যান এফেক্ট এই ব্যাপারটাকে আমি বুঝতে চাই। প্রথমে একটু ব্যাকগ্রাউন্ড তৈরি করা যাক। তাহলে প্রথমে আমরা যেটা করি যে আগের দিনের মতোই, ধরো একটা বার ম্যাগনেট আছে, তার একটা ম্যাগনেটিক মোমেন্ট আছে, সেইখানে যদি একটা হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড পড়ে তাহলে ইন্টারাকশন এনার্জিটা কি হয় সেটা আমি প্রথমে দেখতে চাইছি। তাহলে প্রথম যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে তোমার ইন্টারাকশন এনার্জির এক্সপ্রেশনটাকে বের করতে চাইছি। ইন্টারাকশন এনার্জি when a homogeneous external magnetic field is incident on a bar magnet। এটা প্রথমে দেখে নিই, একটা বার ম্যাগনেট আছে, তার উপরে আমার একটা হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড পড়েছে, তাহলে তার করসপন্ডিং ইন্টারাকশন এনার্জিটা কত আমি সেটা দেখতে চাইছি। এটা জাস্ট আমার হাই সেকেন্ডারি একটা ফিজিক্সের জিনিস, আমরা প্রথমে আলোচনা করে নিই, তারপর সেখান থেকে সব আলোচনা দেখা যাবে। তাহলে এই হচ্ছে তোমার একটা বার ম্যাগনেট ধরে নাও, বার ম্যাগনেট ধরে নাও এটা তোমার নর্থ পোল আর এটা হচ্ছে তোমার সাউথ পোল। আর এই যে ম্যাগনেট টোটাল লেন্থটা ধরে নাও তোমার টোয়াইস এল। এবারে তুমি একটা হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছ কোন দিকে, না অ্যালং দ্য জেড ডিরেকশন দিচ্ছ তুমি। ধরো এটা হচ্ছে তোমার জেড ডিরেকশন, জেড ডিরেকশন
এই জেড ডিরেকশন বরাবর তুমি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটাকে দিচ্ছ। হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড জেড ডিরেকশন বরাবর তুমি দিচ্ছ। এটা ঠিক আছে? তাহলে এবারে ইন্টারঅ্যাকশন এনার্জিটা কি আমি সেটাকে দেখতে চাইবো। আচ্ছা, তাহলে হায়ার সেকেন্ডারি ফিজিক্সটা জাস্ট এরকম করে ভাবো যে এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার থিটা। ঠিক আছে? মানে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে তোমার যে বার ম্যাগনেটের যে অ্যাঙ্গেলটা করছে সেটা হচ্ছে তোমার থিটা এটা। আচ্ছা, একটা জিনিস দেখো আমি প্রথমে এইভাবে ব্যাপারটাকে ভাবি যে জেডটা হচ্ছে তোমার এই সাউথ পোলের যে করসপন্ডিং জেডটা সেটা কিন্তু এস প্রাইম বলো, আর নর্থ পোলের যে জেডটা সে দুটো কিন্তু আলাদা। সাউথ পোলের জেড এবং নর্থ পোলের জেডটা আলাদা, এবং ধরে নিচ্ছি এই সাউথ পোল থেকে নর্থ পোলের যে জেডের যে ডিফারেন্সটা সেটা হচ্ছে তোমার ডেল্টা জেড। মানে যদি ইনহোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ড হতো তাহলে সাডেনলি এস প্রাইমে যা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড কাজ করতো তোমার এনাতে কিন্তু অন্য একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড কাজ করবে। যাকে এই হাইটটা হচ্ছে তোমার ডেল্টা জেড। আচ্ছা, এবারে তুমি ইন্টারঅ্যাকশন এনার্জি বের করছো বলে তুমি প্রথমে এক কাজ করো, ধরো পোটেনশিয়াল যেটা পোটেনশিয়াল অ্যাট এস or এস প্রাইম ইজ ভি জিরো সে। আমি ধরে নিলাম পোটেনশিয়াল এনার্জিটা তো সাউথ পোলে সেটা হচ্ছে তোমার ভি জিরো। ঠিক আছে? এটা তাহলে পোটেনশিয়াল অ্যাট এন, সেটা যদি ভি এন বলি, সেটা কত হবে? টেলর সিরিজ এক্সপানশন করে প্রথমে ভি জিরো প্লাস ডিভি বাই ডিজেড অ্যাট জেড ইকুয়াল টু ধরো জেড জিরো ইন্টু ডেল্টা জেড। মানে এস প্রাইমের জাস্ট অল্টিটিউডটা আমি ধরে নিচ্ছি তোমার জেড জিরো, আর এইখানে অল্টিটিউডটা জেড জিরো প্লাস ডেল্টা জেড এইটা। তাহলে এইটা হলো প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল ডি টু ভি বাই ডি জেড স্কোয়ার অ্যাট জেড ইকুয়াল টু জেড জিরো ইন্টু ডেল্টা জেড তার স্কোয়ার ডট 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 ডট। এটা কি করে পেলে? না টেলর সিরিজ এক্সপানশন করে। টেলর সিরিজ এক্সপানশনটাকে করো, তাহলে সাউথ পোলে যদি পোটেনশিয়াল এনার্জি তোমার ভি জিরো হয় তাহলে নর্থ পোলে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে তোমার এইটা। ঠিক আছে? আচ্ছা, এবারে তুমি যদি ধরে নাও যে ডেল্টা জেডটা যে খুব ছোট, তাহলে তুমি এই মানে শেষের টার্মটাকে যে সিম্পলি বাদ দিয়ে দিতে পারো। হুম? আচ্ছা, বা অন্যভাবে ব্যাপারটাকে বলতে পারি যে ধরো আমি অন্যভাবে বলি, ধরো দুটো দুটো ব্যাপার আছে। এক হচ্ছে যদি ধরে নেওয়া হয় যে ইফ ডেল্টা জেড ইজ স্মল দেন উই ক্যান নেগলেক্ট দ্য টার্ম which contains delta z square and beyond। বা ডেল্টা কে যদি ছোট হয় তাহলে তাহলে এই যে টার্মগুলো আছে না, হাফ ডি টু ভি বাই ডি জেড স্কোয়ার ইন্টু ডেল্টা জেড তার স্কোয়ার, তারপরের তো আমি আর লিখিনি 1/3 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, ধরো ডি থ্রি ভি বাই ডি জেড স্কোয়ার জেড কিউব ইন্টু ডেল্টা জেড তার কিউব প্লাস ডট 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 ডট। অবশ্যই এটা অ্যাট জেড ইকুয়াল টু জেড জিরোতে বা জেড ইকুয়াল টু জেড জিরোতে। এইটা এই যে হায়ার টার্মগুলো তুমি যা সিম্পলি নেগলেক্ট করতে পারবে, কারণ ডেল্টা জেডটা হচ্ছে খুব ছোট। একটা বুঝতে পারছো, একটা টাইনি ম্যাগনেট মানে অ্যাটমের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ম্যাগনেটটা সেটা তো সাটেনলি খুব ছোট। তার ডেল্টা জেড সাউথ পোল এবং নর্থ পোলে যে অল্টিটিউড যে ডিফারেন্সটা সেটা সাটেনলি খুব কম হবে। তাতে এই টার্মটাকে নেগলেক্ট করতে পারো। আচ্ছা, এই যে এইটা একটা রাস্তা, আর একটা রাস্তা হচ্ছে তুমি খেয়াল করে দেখো যে এই যে ম্যাগনেটিক ফিল্ড
ফিল্ড এইচ যেটা বলছি, এইচটা সবসময় কিন্তু নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল হয়। হ্যাঁ? ম্যাগনেটিক ফিল্ড সবসময় নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল হয়। হ্যাঁ? এইটা। ঠিক আছে? আচ্ছা এবার নাও যদি তুমি dH বাই dz টাকে করো তাহলে কি দাঁড়াবে? মাইনাস d2v বাই dz স্কয়ার হয়ে যাবে এইটা। আচ্ছা এবারে যদি তুমি হোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ড নাও ফর হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড কি হবে? না হোমোজিনিয়াস মানে এখানে z এর সঙ্গে পাল্টাবে না। dH বাই dz টা 0 হবে। এটা ইমপ্লাই করবে কি? d2v বাই dz স্কয়ারটা ইকুয়াল টু 0। তার মানে তুমি যেভাবেই ভাবো না কেন, এইরকম করেই ভাবো বা এইরকম করেই ভাবো। মানে পরেরটা ভাবাটা অনেক সহজ কারণ এখানে হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিয়েছো। নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল সেটা তোমার ফিল্ডটা দেয়। সেটা ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে একই সিচুয়েশন, ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে একই সিচুয়েশন। হ্যাঁ? নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়ালটা তাহলে নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়ালটা মানে ম্যাগনেটিক ফিল্ডটাকে দিল। এবার যেহেতু ম্যাগনেটিক ফিল্ডটা হোমোজিনিয়াস আর dH বাই dz ইকুয়াল টু 0 আর dH বাই dz মানে d2v বাই dz স্কয়ার। তার মানে তুমি খেয়াল করে দেখো এই হায়ার টার্ম গুলো জাস্ট তুমি নেগলেক্ট করতে পারছো। এই যেখানে এই যে টার্ম গুলো তুমি ভাবছো না, এগুলো সব তুমি জাস্ট বাদ দিতে পারছো। তার মানে কি দাঁড়াচ্ছে? তাহলে দেন উই ক্যান রাইট Vn টা হচ্ছে তোমার সাউথ পোলে যে পোটেনশিয়াল এনার্জি প্লাস dv বাই dz at z ইকুয়াল টু z0 ইন্টু ডেল্টা z এরকম ভাবে তুমি লিখতে পারলে। আচ্ছা এবারে তুমি ইন্টারাকশন এনার্জিটা দেখো। ইন্টারাকশন এনার্জি আচ্ছা একটা জিনিস খেয়াল করো সেটা হচ্ছে যে যেমন ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে চার্জ গুণ করলে ফোর্স পাওয়া যায়, সরি মানে যেমন হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়ালের সাথে চার্জ গুণ করলে তোমার ওয়াট বা এনার্জি পাওয়া যায়, এখানে ঠিক একই রকম ভাবে ম্যাগনেটিক পোল স্ট্রেংথের সাথে যদি তুমি এই পোটেনশিয়ালটাকে গুণ করে দাও তাহলে কিন্তু ইন্টারাকশন এনার্জি পাওয়া যাবে। আচ্ছা সাউথ পোল ইন্টারাকশন এনার্জি দেখো তোমার পোল স্ট্রেংথটা মাইনাস এমপি হয়, তাহলে সাউথ পোলের জন্য এটা দিব মাইনাস এমপি ইন্টু ভি জিরো, এটা সাউথ পোলের জন্য। প্লাস নর্থ পোলের জন্য এটা পজিটিভ হবে, মানে একজন যদি অ্যাট্রাক্ট করে তাহলে অন্যজন রিপেলড হবে। তাহলে এমপি এটাকে যখন আমি লিখলাম ভি জিরো প্লাস ডিভি বাই ডিজেড অ্যাট জেড ইকুয়াল টু জেড জিরো ইন্টু ডেল্টা জেড। এই হল তাহলে কি হচ্ছে মাইনাস এমপি ভি জিরো প্লাস এমপি ভি জিরো প্লাস এমপি ডিভি বাই ডিজেড অ্যাট জেড ইকুয়াল টু জেড জিরো। আচ্ছা এবার ডেল্টা জেডটা কি? ডেল্টা জেডটা তুমি খেয়াল করে দেখো যে যে ছবিটা আঁকা হয়েছে এই ছবিটা, এইটা থিটা হলে তোমার এইটা হচ্ছে তোমার থিটা এইটা। তাহলে এবার টোটাল লেন্থটা যদি 12 হয় তাহলে এই ডেল্টা জেড হচ্ছে 12 কস থিটা। তাহলে এইটা হয়ে গেল কত তোমার টুয়াইস এল কস থিটা। আচ্ছা এইটা তোমার বাদ চলে গেল। আচ্ছা এটা দেখি মাইনাস দেখো এমপি ইন্টু টুয়াইস এল হচ্ছে তোমার মিউ হয়ে গেল ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট হচ্ছে পোল স্ট্রেংথ ইন্টু টোটাল লেন্থ অফ দ্য ম্যাগনেট এইটা। আর কেন মাইনাস আগে দিয়ে দিচ্ছি কারণ ডিভি ডিজেডটা সেটা হচ্ছে তোমার এইচ নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল তোমার এইচ দেয়, এইচ হলো ইন্টু কস থিটা। এটা ইন্টারঅ্যাকশন এনার্জি বা এটা তুমি লিখতে পারবে মাইনাস মিউ ডট এইচ এইরকম ভাবে। তাহলে দেখো যদি ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টটা মিউ হয় আর হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা এইচ হয় তাহলে যে করসপন্ডিং ইন্টারঅ্যাকশন এনার্জিটা হলো সেটা হচ্ছে মাইনাস মিউ ডট এইচ। দিস ইজ দ্য ইন্টারঅ্যাকশন এনার্জি। ঠিক আছে? আচ্ছা এবারে এইটা তোমার ক্লাসিক্যালি যদি ইন্টারঅ্যাকশন এনার্জিটা এইটা হয় তাহলে দেখো তুমি যদি হ্যামিল্টনিয়ান অপারেটরটাকে লিখতে চাও হ্যামিল্টনিয়ান অপারেটরটা হচ্ছে এইচটা একটা আনপার্ট অফ হ্যামিল্টনিয়ান ছিল, তার সাথে হ্যামিল্টনিয়ান একটা পার্টারবেশন এলো এবং সেই পার্টারবেশনটা কত না মাইনাস মিউ ডট আচ্ছা এইচ এর সাথে আবার গুলিয়ে যাবে, মানে এটা এটা হচ্ছে জাগে মানে এটা আমি এটা ভেক্টর হিসেবে লিখছি যাতে করে গুলিয়ে না যায়। হ্যাঁ
মানে এইটা যে হ্যামিল্টনিয়ান আর এটা কিন্তু হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা, এটা ইন্টারাকশন এনার্জি হচ্ছে এইটা। অর্থাৎ যেখানে এই জিরোটাকে বলছে আনপার্ট অফ হ্যামিল্টনিয়ান, মানে যখন এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা ছিল না তখন যে হ্যামিল্টনিয়ান অপারেটর ছিল সেটা এইচ জিরো, সেটা আনপার্ট অফ হ্যামিল্টনিয়ানটা। আর এইচ প্রাইমটা হচ্ছে তোমার বেসিক্যালি পার্টারবেশন। পার্টারবেশন কোথা থেকে এলো না ডিউ টু প্রেজেন্স অফ হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। দাঁড়াতে একটুখানি ধরো তো। এক সেকেন্ড। হ্যাঁ, যেটা হলো পার্টারবেশন ডিউ টু প্রেজেন্স অফ হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। আসলে এই ধরনের টার্মগুলো পার্টারবেশন থিওরিতে ভীষণ কমন কিছু টার্মিনোলজিস, কিন্তু এখন তুমি এটা ভুলে যাও। ধরো কোন একটা পার্টিকুলার ওয়ান ইলেকট্রন প্রবলেম ইন প্রেজেন্স অফ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড আছে, তাহলে তার জন্য টোটাল হ্যামিল্টনিয়ান অপারেটর বা টোটাল এনার্জি অপারেটরটা কি হবে না, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের অ্যাবসেন্সে তো তার একটা এনার্জি ছিল, তাহলে তার করসপন্ডিং হ্যামিল্টনিয়ানটা আমি এই জিরো লিখছি। আর হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার জন্য তোমার একটা ইন্টারাকশন এনার্জি এলো, তাহলে সে কি করবে, টোটাল এনার্জি হ্যামিল্টনিয়ানটাকে পাল্টাবে, এটাকে আমি এইচ প্রাইম নাম দিচ্ছি। ঠিক আছে, এইটা। আর এবারে এই যে ইন্টারাকশন এনার্জির যে করসপন্ডিং হ্যামিল্টনিয়ানটাকে তুমি এইভাবে লেখো, এইচ প্রাইম এর যে করসপন্ডিং অপারেটরটা সেটা যেহেতু তোমার মাইনাস মিউ ডট এইচ, তার মানে মাইনাস মিউ এইচ কস থিটা, এইটা। আচ্ছা, এবারে দেখো এই যে মিউটা, এই মিউটা কোথা থেকে আসছে না, বেসিক্যালি আসছে এটা অরবিটাল মোমেন্টাম থেকে। তাহলে এইটা বেসিক্যালি মিউ এল, এটা মিউ এল। আর এবার আমি কি জানি যে মিউ এলটা কিন্তু মাইনাস গামা এল ইন্টু এল হয়, এটা হয়। তাহলে তুমি এটাকে লিখতে পারো, বা এই লাইনের আগেই তুমি এটাকে লিখতে পারতে, এটাকে তুমি এরকম ভাবে লিখতে পারতে, মাইনাস মিউটাকে তুমি মানে মাইনাস প্লাস হয়ে গেল গামা এল এল ডট এইচ, আমি এরকম করে দিলাম। মানে তুমি এটা তো অলরেডি করেছো, এটা আগের দিনই আমি করেছিলাম, যে আগের দিন বা তার আগের দিনে মনে পড়ছে না, হয়তো আগের দিনই, যে হ্যাঁ তার আগের দিনে লাস্ট আমি করেছিলাম যে যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এল এর সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট যেটা, সেটা হচ্ছে তোমার মাইনাস এই জাইরোম্যাগনেটিক রেশিও ইন্টু এল হয়ে যাবে। তাহলে আমি জাস্ট এই এল ইন্টু এইচ এটা লিখে ফেললাম। তাহলে এক কাজ করো, এইটাকে লেখো গামা এল, এল এর ম্যাগনিটিউড ইন্টু এইচ ইন্টু কস থিটা। তাহলে এখন তুমি এইভাবে ব্যাপারটাকে ভাবো, যা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা অ্যালং দ্য জেড ডিরেকশন কাজ করছে, আর ধরে নাও অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এলটা সে এইচ এর সঙ্গে ধরো তোমার থিটা অ্যাঙ্গেল করছে, তুমি এল এইচ কস থিটা লিখলে, তাহলে কি হবে এটা গামা এল এইচ এল কস থিটা কত এল জেড, এইটা গামা এল এইচ, এটা এল জেড হয়ে গেল এটা। তাহলে এবারে যদি অপারেটর ফর্মে লেখো, এটা এটা হচ্ছে ইন্টারাকশন, মানে এটা এটা তোমার এটা হচ্ছে তোমার হ্যামিল্টনিয়ানটা। আচ্ছা, এটা এক কাজ করা যাক, এটা ঠিকই ছিল। এটা অপারেটর হলে অ্যাকচুয়ালি লেখা উচিত ছিল এর এর একটা অপারেটর লেখা উচিত ছিল আর কি, এর একটা অপারেটর লেখা উচিত ছিল। এইটার করসপন্ডিং একটা অপারেটর থাকবে, এইটার করসপন্ডিং একটা অপারেটর থাকবে, এইটা, এইটার করসপন্ডিং একটা অপারেটর থাকবে। আচ্ছা, এবারে দেখো ব্যাপারটা কি, যে এই যে গামা এল ইন্টু এইচ সেটা হচ্ছে ওমেগা এল। তোমার নিশ্চয়ই মনে আছে যে লার্মার প্রিসিশনাল ফ্রিকোয়েন্সি যেটা আগের দিনই করেছিলাম, লার্মার প্রিসিশনাল ফ্রিকোয়েন্সি যেটাকে ওমেগা এল বলা হচ্ছিল, এল ফর লার্মার, ওটা যে গামা এল ইন্টু এইচ ছিল, এইটা।
তাহলে ওমেগা এল ইন্টু জাস্ট এল জেড অপারেটর হলো এটা। তাহলে এবারে তুমি যদি এই লিডিং কারেকশন টু এনার্জি দেখো না, লিডিং কারেকশন টু এনার্জি সেটা বেসিক্যালি হয় যেটাই তোমার ইন্টারাকশন এনার্জি আর কি। যে ইন্টারাকশন এনার্জিটা তোমার নির্ভর করবে কিসের উপরে? আচ্ছা কিসের উপর নির্ভর করবে আমি সেটা দেখছি। এটা ইন্টারাকশন এনার্জি মানে লিডিং কারেকশন টু এনার্জি একে অনেক সময় বলতে পারো অথবা বলতে পারো ফার্স্ট অর্ডার কারেকশন টু এনার্জি। এটা আমরা পার্টারবেশন থিওরিতে খুব ভালো করে পড়বো। সেটাকে ধরো E1 এইরকম ভাবে নাম দিচ্ছি। সেটা কি হবে? সেটা হচ্ছে তোমার এই 1 ইলেকট্রন প্রবলেমের জন্য যে করসপন্ডিং ওয়েভ ফাংশনটা, যে ওয়েভ ফাংশনটা এই পার্টিকুলার কেসে তুমি জাস্ট ওভারঅল ওয়েভ ফাংশনটা ধরো সাই এন এল এম এল এর উপর ডিপেন্ড করে। আচ্ছা এইখানে তোমার ইন্টারাক্টিং হ্যামিল্টনিয়ানটা থাকবে এইচ প্রাইম কিন্তু সাই এন এল এম এল এগুলো সব আনপার্টাবড, এগুলো আনপার্টাব ওয়েভ ফাংশন বলে। এটা জাস্ট অরবিটাল যেগুলো, এইটা ডিভাইডেড বাই সাই এন এল এম এল। আচ্ছা এটা তো নর্মালাইজ ওয়েভ ফাংশন, যেহেতু নর্মালাইজ ওয়েভ ফাংশন হলে নিস্টার দেখার দরকার নেই। হ্যাঁ এখানে অরবিটাল গুলো হচ্ছে নর্মালাইজড ওয়েভ ফাংশন, এগুলো হচ্ছে তোমার অরবিটাল যেখানে তোমার psi n l m l are the orbitals for one electron system, ওই 1s 2s এই টাইপের জিনিসগুলো এটা। আচ্ছা এবারে এই ওয়েভ ফাংশনটা n l m l এটা 0 হলো। আচ্ছা এই যে হ্যামিল্টনিয়ানটা সেটা তো এখন হয়ে গেছে কত ওমেগা এল ইন্টু এল জেড অপারেটর, এইটা আবার সাই এন এল এম এল 0 হলো। তাহলে ওমেগা এল বাইরে চলে এলো কনস্ট্যান্ট বলে, সাই এন এল এম এল 0। আচ্ছা এল জেডটা যদি এর উপরে কাজ করে সেটা কি দেয় না এম এল ইন্টু এইচ কস, মানে তুমি জানো যে হাইড্রোজেন অ্যাটম প্রবলেম যখন তুমি পড়েছো সেখানে অরবিটাল গুলো কিন্তু জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টামের কিন্তু আইগেন ফাংশন। মানে বেসিক্যালি কি হয় ওভারঅল ওয়েভ ফাংশন রেডিয়াল পার্ট থাকে, অ্যাঙ্গুলার পার্ট থাকে। অ্যাঙ্গুলার পার্টটা তোমার স্ফেরিক্যাল হারমোনিক্স, আর স্ফেরিক্যাল হারমোনিক্স হচ্ছে এল স্কয়ার এবং এল জেড আইগেন ফাংশন হয়। তাই এটা এম এল ইন্টু এইচ ক্রস, আর তারপরে যেটা রইলো সাই এন এল এম এল 0 হলো। আচ্ছা এটা কিন্তু নর্মালাইজড ওয়েভ ফাংশন, তাহলে পড়ে রইলো কত দেখো এম এল এইচ ক্রস ওমেগা এল। কারণটা কি না অ্যাজ সাই এন এম এল 0 আর মানে ইজ নর্মালাইজড, এটা হচ্ছে ইজ নর্মালাইজড। তাহলে নর্মালাইজড ওয়েভ ফাংশন যেহেতু তাহলে দেখো তোমার ইন্টারাকশন এনার্জিটা হলো এম এল এইচ ক্রস ওমেগা এল। ঠিক আছে, তার মানে এই যে ইন্টারাকশন এনার্জিটা লিডিং কারেকশন মানে একটা হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যদি কাজ করে তাহলে লিডিং যে কারেকশনস টু এনার্জি, দেখো একটা ফার্স্ট অর্ডার কারেকশন টু এনার্জি সেটা পরিষ্কার দেখো একটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এম এল এর উপর ডিপেন্ড করলো এবং করসপন্ডিং এনার্জিটা হয়ে গেল এম এল এইচ ক্রস ওমেগা এল। তার মানে পরিষ্কার এম এলটা মানে এম এল এর অ্যালাউড ভ্যালু কি আমি পরে বলছি সেটা এইচ ক্রস ওমেগা এল, যেখানে ওমেগা এল যে লার্মার ফিজিক্যাল ফ্রিকোয়েন্সি তাকে এইচ ক্রস দিয়ে গুণ করলে তোমার ওভারঅল একটা এনার্জিটা পাচ্ছ, সেই এনার্জিটা তোমার এম এল এর উপর নির্ভর করছে। এই যে এম এলটা, যেখানে এম এলটা হচ্ছে তোমার সকল ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার, এটা হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার। হ্যাঁ ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে এম এল। এবারে তুমি জানো যে ফর এ গিভেন এল অ্যালাউড ভ্যালুজ অফ এম এল কত না 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 করে তুমি আপ টু প্লাস মাইনাস এল পর্যন্ত যেতে পারো। এটা এটা স্পেস কোয়ান্টাইজেশন যখন বলেছিলাম তখন অলরেডি বলেছিলাম, বলে এখানে আমি উল্লেখ করলাম। এটা হাইড্রোজেন অ্যাটম প্রবলেম যখন তুমি এক্স্যাক্টলি সলভ করবে তখনও তুমি এটা দেখতে পাবে, মানে ন্যাচারালি এটা অবশ্যই এম এলটা 0 থেকে আপ টু প্লাস মাইনাস এল পর্যন্ত হয়।
আর স্পেকট্রোস্কোপি থেকেও যে এমএল অ্যালাউড ভ্যালু কি কি হতে পারে আর কি আমরা যেটা দেখতে পাবো। তাহলে দেখো, তাহলে যেটা হলো এইটা হলো তোমার কারেকশন টু এনার্জি, মানে একটা হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিলে কারেক্ট এনার্জি কারেকশনটা হলো এমএল এইচ কস ওমেগা এল। তাহলে দেখো, তাহলে টোটাল এনার্জি যেটা দাঁড়াচ্ছে, টোটাল এনার্জি ইটা সেটা হচ্ছে তোমার আনপার্ট অফ এনার্জি প্লাস লিডিং কারেকশনটা। আর আনপার্ট অফ এনার্জিটা দেখো তুমি রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরি থেকে এটা এন এবং এল এর উপর ডিপেন্ড করে তুমি দেখেছিলে এইটা। তার সঙ্গে সঙ্গে এইটা একটা নতুন জিনিস পেলে, এম এল এইচ কস ওমেগা এল পেলে এটা। তাহলে ওভারঅল যে এনার্জিটা, মানে যেখানে হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার পরে সেটা এন, এল এবং এম এল তিনটে কোয়ান্টাম নাম্বার উপর ডিপেন্ড করছে। তার মধ্যে আনপার্ট অফ এনার্জিটা যেটা তুমি রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরি থেকে পেয়েছো, যখন কোনো হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড ছিল না, সেটা এন এবং এল এর উপর ডিপেন্ড করে, সেখান থেকে তুমি ফাইন্সটাকে এক্সপ্লেন করেছিলে। তার সঙ্গে সঙ্গে একটা অ্যাডিশনাল টার্ম রইল এম এল এইচ কস ওমেগা এল। দিস ইজ দ্য ইন্টারাকশন এনার্জি। এটা আচ্ছা, এখানে তোমার অনেক সময় এম এল এইচ কস ওমেগা এলটাকে তোমার এ দিয়েও নিউ এল দিয়েও এক্সপ্রেস করে। ধরো তুমি যদি এই নিউ এলটাকে বলো, নিউ এলটা হচ্ছে তোমার ওমেগা এল বাই টোয়াইস পাই। বুঝছো, ওমেগা একটা 2 পাই নিউ, তো সেখান থেকে ওমেগা এল বাই টোয়াইস পাই। আচ্ছা, এবারে 1 বাই টোয়াইস পাই ওমেগা এলটা কত, গামা এল ইন্টু এইচ। 1 ওভার টোয়াইস পাই গামা এলটা কত, তা নিশ্চয়ই মনে আছে তোমার, যে ই যেটা ই চার্জ বাই টোয়াইস এম ইন্টু স্পিড অফ লাইট ইন্টু এইচ। তোমার যেটা দাঁড়াচ্ছে দেখো ই বাই 4 পাই এম সি ইন্টু এইচ, এইটা ঠিক আছে এটা। তাহলে এইটা হচ্ছে তোমার এই ওমেগা এল, সেখান থেকে তুমি নিউ এলটাকে এইরকম ভাবে ক্যালকুলেট করতে পারো, যেটা বেসিক্যালি ই বাই 4 পাই এম সি ইন্টু এইচ, এইটা ঠিক আছে। এটা আমি জাস্ট এটা এখানে তোমার লিখে রাখলাম আর ফ্রিকোয়েন্সিটা। মানে এটা এম এল এইচ কস ওমেগা এল দিয়েও লিখতে পারো, অথবা এইচ নিউ এল দিয়েও লিখতে পারো। মানে কেউ চাইলে এটাকে ই এন এল এম এলটা ই জিরো, যেটা তোমার এন এবং এল এর উপর ডিপেন্ড করছে, প্লাস এম এল এইচ নিউ এল হিসেবেও লিখতে পারে, যেখানে ওমেগা এল এবং নিউ এল এর মধ্যে সম্পর্কটা তুমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ। মানে এইচ ক্রসটা হচ্ছে এইচ ওভার 2 পাই লিখলে, আর ওমেগা এল বাই 2 পাই হচ্ছে তোমার নিউ এল হয়ে গেল। ঠিক আছে, এরকম ভাবে তুমি চাইলে লিখতে পারো। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমি ইন্টারাকশন এনার্জি পর্যন্ত বের করে ফেলেছি। তাহলে যেটা আমি প্রথম পার্টে যেটা বলছিলাম, যে যদি একটা হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হয়, তাহলে হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিলে তোমার হ্যাঁ ঠিক আছে, হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিলে তাহলে যে ইন্টারাকশন এনার্জিটা পেলে, সেই ইন্টারাকশন এনার্জিটা তুমি এইরকম ভাবে লিখতে পারলে। এবারে এই ইন্টারাকশন এনার্জি থেকে আমি অ্যাকচুয়ালি তোমার ওই নর্মাল জিম্যান এফেক্টটাকে এক্সপ্লেন করবো। তাহলে দেখো, আমাদের বেসিক্যালি দুটো পার্ট এখানে আলোচনা করা। একটা হচ্ছে এফেক্ট অফ হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড ইন দ্য ইন্টারাকশন এনার্জি, সেই পার্টটা আমরা আলোচনা করলাম, বার ম্যাগনেট দিয়ে শুরু করলাম। এবারে আমি এই 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 এরকম একটা জায়গা থেকে, এইখান থেকে ধরো এইখান থেকে আমি আমাদের সিচুয়েশনে ঢুকে গেছি। এই মিউএলটা এখন আর বার ম্যাগনেট থেকে যে ম্যাগনেটিক মোমেন্টটা পাচ্ছে সেটা নয়, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ম্যাগনেটিক মোমেন্টটা, সেটাই অ্যাকচুয়ালি মিউএল। সেখানে মিউএলটাকে মাইনাস গামা এল ইন্টু এল, এটা আমি লিখেছি। লিখে সেই মতো করে আমি আলটিমেট ইন্টারাকশন এনার্জিটাকে ক্যালকুলেট করো এইরকম ভাবে। আর এইখানে যদি তুমি ওয়েভ নাম্বার ইউনিটে করো না, একটা বলে নি, নিউ বার এল যেটা, নিউকে তোমাকে অ্যাকচুয়ালি সি দিয়ে ভাগ করতে হয়, তখন সেটা বেরোয় কথা ই বাই 4 পাই এম সি স্কোয়ার ইন্টু এইচ হয়। ঠিক আছে, এইটাকে অনেক সময় বলা হয় লরেঞ্জ ইউনিট বলা হয়, এটাকে অনেক সময় বলা হয় লরেঞ্জ ইউনিট। এইটা, এটা হচ্ছে লরেঞ্জ ইউনিট আর কি, এবং এটা অ্যাকচুয়ালি তার ইউনিট হবে সেন্টিমিটার ইনভার্স আর কি। হ্যাঁ, যাকে চলো। তাহলে দেখো, এই পর্যন্ত কোনো অসুবিধা নাই তো?
না স্যার ঠিক আছে। ঠিক আছে তো? আচ্ছা, এবারে আমি জাস্ট তোমার নর্মাল জিমান এফেক্টটাকে দেখতে চাই। নর্মাল জিমান এফেক্ট। আচ্ছা দেখো, জাস্ট প্রথমে হচ্ছে নর্মাল জিমান এফেক্ট কাকে বলে একটুখানি বোঝার চেষ্টা করা যাক। যে মানে তুমি স্পেক্ট্রাটাকে যদি দেখো, দেখো একটু খেয়াল করো, মানে এখন পর্যন্ত যেটা পড়েছি আমি বোর্ড থিওরিতে পড়েছিলাম, জাস্ট এনার্জিটা শুধুমাত্র প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন এর উপর ডিপেন্ড করে। বোর্ড থিওরি এবং নন রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরি দুটো দিক দেখেছিলে এনার্জিটা শুধুমাত্র প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন এর উপর ডিপেন্ড করে, সেই মতো করে কিছু স্পেক্ট্রাল লাইন তুমি পেয়েছিলে। এবার রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরিতে তুমি দেখলে যে এনার্জিটা এন এর সঙ্গে সঙ্গে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল এর উপর ডিপেন্ড করে, সেখান থেকে তুমি ফাইন স্ট্রাকচারটাকে এক্সপ্লেন করলে। আর ফর এক্সাম্পল তুমি যদি বামার সিরিজে n ইকুয়াল টু 3 থেকে n ইকুয়াল টু 2 তে যাওয়ার জন্য যে এইচ আলফা লাইনটাকে দেখো, সেটা তুমি এতে দেখেছিলে, তোমার ফাইন স্ট্রাকচারে দেখেছিলে যে ওই লাইনটা তিনটে কোস্ট স্পেস লাইনের কম্বিনেশন হচ্ছে, এবং সেটাকে আমরা এক্সপ্লেন করেছিলাম ইন টার্মস অফ অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। আর এবারে ওই যতগুলো তুমি লাইন পাচ্ছিলে, এবারে সেইটাকে যদি আবার হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে রাখো, তুমি দেখবে যে আরো কতগুলো লাইন তুমি পাচ্ছ। তাহলে এই যে এফেক্টটা, সেই এফেক্টটাই হচ্ছে তোমার নর্মাল জিম্যান এফেক্ট। তার মানে ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছ, তার জন্য একটা অপটিক্যাল এফেক্ট পাচ্ছ, সেটাকে এক কথা বলা হচ্ছে ম্যাগনেটো অপটিক এফেক্ট। ম্যাগনেটো অপটিক এফেক্ট by virtue of which a spectral line is splitted into a number of lines governed by the selection rule delta ml equal to 0 plus minus 1 when a homogeneous external magnetic field is applied. So দেখো, the magneto-optic effect by virtue of which a spectral line is splitted into a number of lines governed by the selection rule delta m equal to 0 plus minus 1, যে কতগুলো লাইন হবে এটা ঠিক হবে কি দিয়ে? এই সিলেকশন রুল থেকে ডেল্টা m equal to 0 plus minus 1। কখন এই স্প্লিটিংটা হবে না? when a homogeneous external magnetic field is applied। তাহলে এই যে এফেক্টটা, সেটাই হচ্ছে তোমার নর্মাল জিম্যান এফেক্ট। হ্যাঁ, তাহলে ম্যাগনেটো-অপটিক এফেক্ট by virtue of which a spectral line is splitted into a number of lines governed by the selection rule delta m equal to 0 plus minus 1 when homogeneous external magnetic field is supplied। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল জিম্যান এফেক্ট। আচ্ছা, এবার আমি বোঝার চেষ্টা করছি এটা কিভাবে হচ্ছে। আচ্ছা, একটা জিনিস প্রথমে বলি যে যখন তুমি ফ্রিকোয়েন্সি করসপন্ডিং টু ট্রানজিশনটা তুমি দেখবে, তার জন্য একটা, আচ্ছা তার আগে আমি করি, এক কাজ করি। না, কাজ করতে হবে না, তার আগে আমি সকল একটা ছবি এঁকে ফেলি, তারপরে দেখাচ্ছি। ধরো লেটস ধরো এল ইকুয়াল টু 2 থেকে এল ইকুয়াল টু 1 এর ট্রানজিশনটা আমি দেখবো। এল ইকুয়াল টু 2 থেকে এল ইকুয়াল টু 1 এর ট্রানজিশনটাকে দেখবো। আচ্ছা, এটা গিভেন এন হচ্ছে গিভেন। আচ্ছা, তাহলে তুমি খেয়াল করো যে when l equal to 1 ml টা কত হচ্ছে? +1 0 -1 হচ্ছে। তাহলে তুমি এনার্জিটা খেয়াল করে দেখো, n l ml এটা E0 nl প্লাস
ml h cos ওমেগা এল। তো ইন্টারাকশন এনার্জিটা খেয়াল করে দেখো, আমি এইভাবে লিখছি ই এন ওয়ান জিরো, হচ্ছে ই জিরো এন ওয়ান, তার সাথে এটা জিরো হলো ই এন ওয়ান প্লাস ওয়ান, সেটা ই জিরো এন ওয়ান প্লাস এইচ কস ওমেগা এল হলো, আর ই এন ওয়ান মাইনাস ওয়ান, এটা কত হবে ই জিরো এন ওয়ান মাইনাস এইচ কস ওমেগা এল। দেখো এই তো আমার ইন্টারাকশন এনার্জিটা, এটা আনপার্ট অফ এনার্জিটা, যেহেতু এন আর এল আমি ফিক্স করে দিই, এটা ফিক্স করে দিলাম। এবার এম এল এর ভ্যালু জিরো হতে পারে, প্লাস ওয়ান হতে পারে, মাইনাস ওয়ান হতে পারে। জিরো হলে একটা এনার্জি, মানে এটা হচ্ছে যখন তোমার এম এল ইকুয়াল টু জিরোর জন্য, এটা এম এল ইকুয়াল টু প্লাস ওয়ানের জন্য, আর এটা হচ্ছে এম এল ইকুয়াল টু তোমার মাইনাস ওয়ানের জন্য। তার করসপন্ডিং তিনটে এনার্জি তুমি পেলে এটা। আচ্ছা, এটা হচ্ছে কখন, না এল ইকুয়াল টু যখন ওয়ান। আচ্ছা, এবারে যখন এল ইকুয়াল টু টু, তখন এম এল এর ভ্যালু কত হচ্ছে প্লাস টু প্লাস ওয়ান জিরো মাইনাস ওয়ান মাইনাস টু। তাহলে এখন তুমি যদি ইন্টারাকশন এনার্জিটাকে ক্যালকুলেট করো, ই এন এল এম এল, এটা বলা হচ্ছে ই জিরো এন এল প্লাস এম এল এইচ কস ওমেগা এল এইটা। তাহলে দেখো তোমার এম এল যখন ধরো লেটস জিরো, তখন ই এন এল এর ভ্যালু দুই, আমি একবার দুই বসিয়ে দিচ্ছি, আর এম এর ভ্যালু জিরো, এন টু জিরো, সেটা কত হবে না ই জিরো এন টু, এন এল বসানো হলো প্লাস এটা জিরো, এম এল এর ভ্যালু প্লাস ওয়ান হলে ই এন টু প্লাস ওয়ান, এটা ই জিরো এন টু প্লাস এইচ কস ওমেগা এল। এম এল এর ভ্যালুকে তুমি মাইনাস ওয়ান করো, তাহলে ই এন টু মাইনাস ওয়ান ইকুয়াল টু ই জিরো এন টু মাইনাস এইচ কস ওমেগা এল। এম এল এর ভ্যালু প্লাস টু ধরলে ই এন টু প্লাস টুটা হয়ে যাচ্ছে ই জিরো এন টু প্লাস টু এইচ কস ওমেগা এল। আর ফাইনালি এম এল এর ভ্যালু যদি মাইনাস টু হয়ে যেত, তাহলে ই এন টু মাইনাস টু হয়ে গেল কত ই জিরো এন টু মাইনাস টু এইচ কস ওমেগা এল। এটা তাহলে পাঁচটা ডিফারেন্ট এনার্জি তুমি পেয়ে গেলে। হুম, আচ্ছা, এবারে দেখো, ধরো তুমি যদি এনার্জিটাকে লেখো এইরকম করে, দেখি এনার্জি প্লট করছো, ধরে নাও প্রথমে এটা এল ইকুয়াল টু ওয়ান এর জন্য, এটা এল ইকুয়াল টু টু এর জন্য। আচ্ছা, যদি ইন অ্যাবসেন্স অফ হোমোজিনিয়াস সেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, জাস্ট একটাই ট্রানজিশন করতে পারতো, ধরে নাও এইখান থেকে অ্যাবজর্পশন করছে না এমিশন করছে তার উপরে নির্ভর করে। তাহলে আমি যদি এমিশনটাকে বলি, তাহলে এইখান থেকে এইখানে একটা ট্রানজিশন করতে পারতো। এটা কখন, না এটা হচ্ছে ইন অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড এইচ। আচ্ছা, ইন প্রেজেন্স অফ কি হবে, প্রেজেন্স অফ এইচ কি হচ্ছে, এইটা কি হলো দেখো, এইটা তোমার বেসিক্যালি তিনটে লাইনে ভেঙে গেল, তিনটে তিনটে এনার্জি লেভেলে ভেঙে গেল। তিনটে এনার্জি লেভেলের একটার এনার্জি হচ্ছে আগেরটা যা ছিল এক্স্যাক্টলি সেটাই রয়ে গেছে, একজনের এনার্জি কমে গেছে, একজনের এনার্জি বেড়ে গেছে। এটা আচ্ছা, খেয়াল করো, এইটা হচ্ছে তোমার যার এনার্জিটা একই আছে, মানে এম এল ইকুয়াল টু জিরোর জন্য, তাহলে এনার্জিটা বেড়ে গেল কার জন্য, না এম এল ইকুয়াল টু প্লাস ওয়ানের জন্য। এনার্জিটা কমে গেল কার জন্য, এম এল ইকুয়াল টু মাইনাস ওয়ানের জন্য। এই যে এনার্জি এক্সপ্রেশন গুলো থেকে তুমি বুঝতে পারছো, একটা মাইনাস এইচ কস ওমেগা এল, একটা প্লাস এইচ কস ওমেগা এল। তাহলে এনার্জিটা কমছে হচ্ছে এই কারণ। আচ্ছা, এবারে
এর ক্ষেত্রে কি হচ্ছে না 5টা লাইন হয়ে যাচ্ছে। প্রথমটা হচ্ছে ml equal to 0, এটা ml equal to +1, এটা ml equal to +2, এখানে ml equal to -1, এখানে ml equal to -2, এটা। আচ্ছা এবারে দেখো তুমি যখন ট্রানজিশনটা দেখবে তখন সিলেকশন রুল আছে। সিলেকশন রুলটা কি? ডেল্টা ml equal to 0 +-1 এইটা। আর 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 ডেল্টা এল ইকুয়াল টু +-1 হয় সেটা আমি আগে বলেছিলাম। ডেল্টা ইকুয়াল টু +-1 হয় এটা তোমার ওই যখন ফাইন স্ট্রাকচার এক্সটেন্ড করেছিলাম তখন দেখেছিলাম। এবার এল ইকুয়াল টু 2 থেকে এল ইকুয়াল টু 1 যাচ্ছে মানে তুমি তো পরিষ্কার বুঝতে পারছো যে তোমার +-1টা স্যাটিসফাইড আছে। এবার ডেল্টা এম ইকুয়াল টু 0 +-1। আচ্ছা দেখো তুমি যদি খেয়াল করো তাহলে এম এর ইকুয়াল টু -1 এ যদি নামতে হয় তাহলে এই -2 থেকে -1 আসতে পারে, -1 থেকে -1 আসতে পারে, আর 0 থেকেও তোমার 0 থেকেও তোমার দেখো -1 আসতে পারে কারণ প্রত্যেকটা ক্ষেত্রে 0 +-1 এর মধ্যেই তুমি আছো। আচ্ছা 0 তে যখন তোমার নামবে তখন কি হতে পারে? এই নামতে পারে, এই নামতে পারে। আচ্ছা 0 তে নামছে তো? হ্যাঁ +1 থেকে 0 তে নামতে পারে। এই হলো। আর +1 এ কোথা থেকে আসতে পারে? 0 থেকে আসতে পারে, +1 থেকে আসতে পারে, আর -1 থেকে আসতে পারে। দেখো সিলেকশন রুল দিয়ে যদি তুমি দেখো তাহলে কিন্তু এই কটাই জাস্ট পসিবিলিটি। হ্যাঁ, বাকিগুলো কিন্তু হবে না। মানে এখানে ৩ টে এখানে ৫ টা মিলে ৩ ৫ এ ১৫ টা পসিবিলিটি কিন্তু হবে না। কারণ সিলেকশন রুল দিয়ে অ্যালাউড নয়। তো তুমি আল্টিমেটলি পেলে হচ্ছে এই ৩ টে। ঠিক আছে? এই ৩ টে। আচ্ছা এবার একটা ব্যাপার আছে। তার মানে তুমি সরি মানে আমি বলছি এখানে ১৫ টা পাওয়ার পর তুমি পেলেছো ৯ টা। তাহলে কি অ্যাকচুয়ালি স্পেকটা তুমি ৯ টা লাইন পাবে? আচ্ছা আদৌ ৯ টা লাইন পাবো কিনা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। ধরো তুমি যখন এনার্জি ডিফারেন্সটাকে ক্যালকুলেট করবে, ডেল্টা ই টাকে ক্যালকুলেট করছো। ডেল্টা ইটা মানে বেসিক্যালি আমি যেটা বলছি ধরো কোনো একটা এন এন প্রাইম এল প্রাইম এম এল প্রাইম মাইনাস ই এন এল এম এল এটা। তাহলে এটা কত হচ্ছে না ই জিরো এন প্রাইম এল প্রাইম প্লাস এম এল প্রাইম এইচ কস ওমেগা এল এইটা মাইনাস ই জিরো এন এল প্লাস এম এল এইচ কস ওমেগা এল এইটা। তাহলে এই যে ই জিরো এন প্রাইম এল প্রাইম মাইনাস ই জিরো এন এল এই যে পার্টটা সেটা এম এল এর উপর ডিপেন্ড করে না। তাহলে পড়ে রইল কত এম এল এর প্রাইম মাইনাস এম এল ইন্টু এইচ কস ওমেগা এল। তার মানে এটা হয়ে যাচ্ছে তোমার ই জিরো এন প্রাইম এল প্রাইম মাইনাস ই জিরো এন এল এইটা প্লাস হচ্ছে এটা ডেল্টা এম এল এটাকে তুমি এইচ নিউ এল লিখতে পারো মানে এইচ কস ওমেগা এল মানে এইচ নিউ এল। আচ্ছা এবারে তাহলে যদি তুমি ফ্রিকোয়েন্সিটাকে ক্যালকুলেট করতে চাও ফ্রিকোয়েন্সিটা কি হবে? ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এই এনার্জিটাকে তোমাকে জাস্ট বেসিক্যালি এইচ দিয়ে ভাগ করতে হবে। সেটা কত হবে ই জিরো এন প্রাইম এল প্রাইম মাইনাস ই জিরো এন এল ডিভাইডেড বাই এইচ প্লাস এইটাকে এইচ দিয়ে ভাগ করলে হচ্ছে ডেল্টা এম এল ইন্টু নিউ এল হলো। তুমি এইটাকে যদি নিউ জিরো ধরে নাও প্লাস ডেল্টা এম এল ইন্টু নিউ এল দিস শুড বি দ্য ফ্রিকোয়েন্সি। হ্যাঁ এবং যে ফ্রিকোয়েন্সিটা কার উপরে নির্ভর করে ডেল্টা এম এল এর উপরে নির্ভর করছে।
এটা ডেল্টা এমএল এর উপরে নির্ভর করছে। আচ্ছা, তার মানে খেয়াল করে দেখো যে ডেল্টা এমএল এর যতগুলো পসিবল ভ্যালু ফ্রিকোয়েন্সিরও ততগুলো পসিবল ভ্যালু হবে। মানে ডেল্টা এমএল যদি তোমার 0 হয়ে যায় তাহলে নিউ 0টা তুমি লিখলে নিউ 0, ডেল্টা এমএল ইকুয়াল টু যদি তোমার +1 হয়ে যায় তাহলে নিউ +1টা হয়ে যাবে নিউ 0 প্লাস নিউ এল, আর ডেল্টা এমএলটা যদি তোমার -1 হয়ে যায় তাহলে নিউ -1টা হয়ে গেল নিউ 0 মাইনাস নিউ এল। এইটা তার মানে যেটা দাঁড়াচ্ছে তোমার সিলেকশন রুল যেহেতু, হ্যাঁ, যেহেতু সিলেকশন রুলটা ডেল্টা এমএল ইকুয়াল টু 0 প্লাস মাইনাস 1, তাহলে যাই হোক না কেন তুমি কিন্তু শুধুমাত্র 3টে লাইনই পাবে। এই যে এটা থাকে শুধুমাত্র 3টে লাইনই তুমি পাবে। একটা হচ্ছে নিউ 0-তে, একটা নিউ 0 প্লাস নিউ এল এ, একটা নিউ 0 মাইনাস নিউ এল এ। আচ্ছা, এবারে তার মানে এইখানে যে তুমি সকল 9টা লাইন পেয়েছো, এই 9টা লাইন কিন্তু তোমার অ্যাকচুয়ালি 9টা আলাদা ফ্রিকোয়েন্সি রিপ্রেজেন্ট করবে না, এটা 3টে ফ্রিকোয়েন্সি রিপ্রেজেন্ট করবে। আচ্ছা, কি করে তুমি খেয়াল করো, ধরো ডেল্টা এমএল 0টা যদি তুমি দেখো তাহলে এই যে এখানে কি হচ্ছে না, ডেল্টা এমএলটা 0 হওয়ার জন্য এই দেখো -1 থেকে -1 এসছে, মানে এইটা। আর এখানে দেখো 0 থেকে 0-তে এসছে, তার মানে বেসিক্যালি এখানে মাঝেরটা এইটা। আর এখানে দেখো +2-তে এসছে, +2 থেকে +2 মানে হচ্ছে তোমার মাঝের এইটা। খেয়াল করে দেখো এই যে 3টে আমি রাইটটাকে লিখেছি সেইটা করসপন্ড করছে কি ডেল্টা এমএল ইকুয়াল টু 0, এটা। তার মানে এই যে রাইট চিহ্নটা দেওয়া হলে এই যে 3টে সে বেসিক্যালি সেম ফ্রিকোয়েন্সিতে ঘটবে। আচ্ছা, আবার ধরো তুমি ধরো এইটা ডেল্টা এম ইকুয়াল টু -1, দেখো কত হচ্ছে -2 থেকে -1 এ যাচ্ছে। তারপরে ফাইনালটাকে যদি -1 ধরো, -1 -1 -2 মানে +1 হলো। ধরো এইটা হচ্ছে +1, এইটা। আচ্ছা, 0 তোমার +1টা করতে -1 থেকে তোমার 0-তে আসছে, -1 থেকে 0-তে আসছে এইটা। আর 0 থেকে +1 এ আসছে, 0 থেকে +1 এ আসছে মানে এইটা। মানে এরা দেখো এরা করসপন্ড করছে কি ডেল্টা এমএল ইকুয়াল টু তোমার +1। আর বাকি যে 3টে পড়ে রইলো তারা অ্যাকচুয়ালি তোমার করসপন্ড করছে। ধরো এইখানে যদি বলি এইটা, এইটা, এইটা আর এইটা। তাহলে এই যে লাইনটা হচ্ছে, ধরো দেখতে পাওয়া যাচ্ছে না, এইটা করসপন্ড করছে কি না ডেল্টা এমএল ইকুয়াল টু তোমার -1। তার মানে যদিও তুমি সকল 9টা লাইন দেখতে পাচ্ছ কিন্তু তুমি অ্যাকচুয়ালি পাবে 3টে লাইন কোইনসাইড করে যাবে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে আমার আগের কেসে যে অনেকগুলো লাইন তুমি পাচ্ছ তাতে যেটা দাঁড়াচ্ছে যে 3 লাইনস কোইনসাইড টুগেদার giving only one line. Hence, we get altogether 3 spectral lines. এই পার্টিকুলার ক্ষেত্রে 3টে লাইন একসাথে জুড়ে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি সিলেকশন রুলে যেহেতু 3টেই পসিবিলিটি, ডেল্টা এম ইকুয়াল টু 0, ডেল্টা এম ইকুয়াল টু +1 এবং ডেল্টা এম ইকুয়াল টু -1, সেই জন্য যদিও তোমার এখানে অ্যাপারেন্টলি মনে হচ্ছে সিলেকশন রুল থেকে 9টা অ্যালাউড ট্রানজিশন হয়েছে, কিন্তু তুমি আলটিমেটলি লাইন পাবে 3টে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে এই যে করসপন্ডিং ট্রানজিশনটা হচ্ছে, এই ট্রানজিশন যদি তুমি দেখো তাহলে এই যেটা একটা লাইন ছিল ইন absence of external magnetic field, সেটা ইন প্রেজেন্স অফ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, কি হচ্ছে ওই যে লাইনটা তোমার যেখান থেকে যেখানেই যাক না কেন তোমার আলটিমেটলি কিন্তু 3টে লাইনই তোমার ভাঙছে। এটা তাহলে এই যে সিলেকশন রুল তোমায় বলে দিচ্ছে কিন্তু যে এখানে 3টে লাইনই শুধুমাত্র হবে। এবং যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে তোমার ওই মানে যদিও সিলেকশন রুল থেকে 9টা পসিবিলিটি ছিল, 9টা পসিবিলিটির মধ্যে তুমি যেটা দেখতে পাচ্ছ যে অ্যাকচুয়ালি তোমার মানে কি বলবো, মানে অ্যাকচুয়ালি 3টে করে লাইন তারা অ্যাকচুয়ালি কোইনসাইড করে গেছে একই ফ্রিকোয়েন্সি, মানে একটা লাইনের একটার ঘাড়ে পড়ে গেল আর কি। ঠিক
ঠিক আছে? সেটা তুমি সবসময় কিন্তু ৩ টে লাইনই পাবে। ঠিক আছে? তাহলে এই যে ইফেক্টটা এটাই হচ্ছে তোমার নরমাল জিমান ইফেক্ট। ঠিক আছে? বোঝা গেল? নরমাল জিমান ইফেক্টটা কি? তাহলে আমি একটা স্প্লিটিং অফ হ্যাঁ, স্যার। স্পেকট্রাল লাইনটা করছি ইন প্রেজেন্স অফ হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড এইটা। ধরো আমি যদি এরকম করতাম, ধরো আমি আরেকটা বলছি যে তোমার একটা ট্রানজিশন তুমি কনসিডার করছো ধরে নাও, এই ধরো এরকম একটা এই যে ধরো L equal to 1 থেকে ধরে নাও তোমার L equal to 0 তে ট্রানজিশনটা হচ্ছে। তো সেক্ষেত্রে কিরকম হবে? তো এদিকে তুমি এনার্জিটাকে প্লট করছো। ধরে না এটা হচ্ছে তোমার একটা L equal to 0, এটা ধরো তোমার L equal to 1। আচ্ছা এবার L যদি 0 হয় তাহলে তার করসপন্ডিং ml এর ভ্যালুটাও 0, এটা ml এর ভ্যালুটা 0 আর L যদি 1 হয় তার করসপন্ডিং 3টে ml এর ভ্যালু হয়। তাহলে একটা হচ্ছে এই, একটা তোমার এনার্জি কমে গেল এই, একটা এনার্জি বেড়ে গেল তোমার এই। তাহলে এর ml এর ভ্যালু তোমার 0, এর ml এর ভ্যালু -1 যার এনার্জি কমে যায় এইটা, ml এর ভ্যালু তোমার +1 এটা। তো যখন তুমি এই পার্টিকুলার কেসে সিলেকশন রুল মেনে ট্রানজিশনটাকে ঘটাবে তখন সবটাই ঘটতে পারছে, এটাও ঘটতে পারছে, এটাও ঘটতে পারছে, তোমার এটাও ঘটতে পারছে এটা। তাহলে যেটা আগে ছিল এইখান থেকে এইখানে ট্রানজিশন হওয়ার জন্য তোমার একটা লাইন পাচ্ছিলে, আগে যেটা একটা লাইন ছিল এখন কিন্তু তুমি দেখতে পাচ্ছ 3টে লাইন পাচ্ছ, এইটা, এইটা, এইটা। এবং এখানে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে যে যদি তুমি এই ফাইনালটাকে এইটা বলো মানে ফাইনাল স্টেটটা এটা আর ইনিশিয়াল স্টেটটা তুমি এটা বলো, তাহলে এই +1 এর জন্য করসপন্ডিং ফ্রিকোয়েন্সিটা কম। তার মানে এইটা হচ্ছে তোমার ডেল্টা এমএলটা এই বাঁ দিকটা হচ্ছে +1 এর জন্য, এটা 0 এর জন্য, এটা -1 এর জন্য। এটা দেখো এখানে 3টে লাইনে ভেঙে গেল। তাহলে যাই তুমি করো ইভেন l equal to 5 থেকে ধরো 3 থেকে 2 এ আসছে। তার জন্যে তুমি L equal to 3 হলে 7টা পসিবিলিটি, ml এর ভ্যালু 7টা, L equal to 2 হলে 5টা, তাহলে 35টা পসিবিলিটি। কিন্তু তোমার সিলেকশন রুল দিয়ে কতগুলো পাবে তুমি দেখবে এবং আল্টিমেটলি কিন্তু তুমি স্পেকট্রাল লাইন মানে তুমি এখানে যেমন 9টা তোমাকে দেখাতে হবে 9টা অ্যালাউড ট্রানজিশন, কিন্তু তারা 3 জন করে কোয়েনসাইড করে গেল, কোয়েনসাইড করে গিয়ে হচ্ছে তুমি আল্টিমেটলি 3টে লাইন পেলে। এক্ষেত্রে অটো ন্যাচারালি হচ্ছে তুমি 3টে লাইনই পেয়েছো আর কি। এই জাস্ট L equal to 1 থেকে L equal to 0 তে ট্রানজিশনের জন্য। এটা। তো এবার আমি যদি তোমাকে ধরো বাড়িতে একটা কাজ দিই, মানে একটা হোমওয়ার্ক হিসেবেই দিচ্ছি। হোমওয়ার্ক হচ্ছে ধরো একদম প্রথম থেকে, আচ্ছা প্রথম থেকে করতে হবে না। মানে ধরো মানে এক্সপ্লেন এরকম বললাম এক্সপ্লেন দ্য স্প্লিটিং অফ স্পেকট্রাল লাইন ডিউ টু ট্রানজিশন ফ্রম L equal to 3 to L equal to 2. Explain the splitting of spectral line due to transition from L equal to 3 to L equal to 2 in presence of homogeneous external magnetic field. তো explaining কেন লিখেছি explain এটা। So explain the splitting of spectral line due to transition from L equal to 3 to L equal to 2 in presence of homogeneous external magnetic field. এটা। তাহলে জাস্ট তুমি ওই আলটিমেটলি লাইন কিন্তু তুমি 3টেই পাবে। ঠিক আছে? লাইন 3টেই পাওয়া যাবে। আচ্ছা। আচ্ছা এবারে একটু খেয়াল করো। দেখো তুমি যে নরমাল জিমান ইফেক্টটা দেখলে এই নরমাল জিমান ইফেক্ট দেখার সময় কিন্তু কতগুলো জিনিস আমি অ্যাকচুয়ালি অ্যাভয়েড করেছি। তার মানে এখানে কিছু কন্ডিশন ধরে নেওয়া হয়েছে। কন্ডিশনটা কি? না সকল যে স্পিন
অ্যাঙ্গুলার মোমেন্টাম বলে একটা জিনিস থাকে, সেটা আমি এখানে ইনকর্পোরেট করিনি। মানে এই যে কেন এটা নর্মাল জিম্যান এফেক্ট, নর্মাল জিম্যান এফেক্ট তার কারণটা হচ্ছে এক্ষেত্রে তোমার কতগুলো জিনিস জাস্ট তুমি ভেবেছো যে তোমার প্রথম কথা হচ্ছে এই পার্টিকুলার কেসে যে দেয়ার ইজ নো স্পিন অরবিট কাপলিং। মানে একটা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে, তাদের মধ্যে কাপলিং হতে পারে আর কি, সেই স্পিনটা এখনো আসেইনি। তা দেয়ার ইজ নো স্পিন অরবিট কাপলিং। এইটা হচ্ছে প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কোনো স্পিন অরবিট কাপলিং কিন্তু এখানে নেই, সেটা ধরে নিচ্ছি। আর এখানে হচ্ছে ওয়ান ইলেকট্রন সিস্টেম তুমি কনসিডার করেছো, ওয়ান ইলেকট্রন সিস্টেম তার জন্য ধরেছো যাতে করে দেয়ার ইজ নো ইন্টার ইলেকট্রনিক ইন্টারাকশন। ইন্টার ইলেকট্রনিক ইন্টারাকশন না, মানে পলি ইলেকট্রনিক সিস্টেম যদি তুমি কনসিডার করো তাহলে কিন্তু আরো অনেক বেশি স্প্লিটিং পাওয়া যাবে, কারণ এখানে একটা মানে ইলেকট্রন ইলেকট্রন ইন্টারাকশনটা ঘটে। স্পিন অরবিট কাপলিং যদি তুমি ইন্ট্রোডিউস করো আর কি, তখন তুমি দেখবে যে এখানে যে সকাল 3টে লাইন পাচ্ছিলে সেই 3টে লাইন কিন্তু অনেকগুলো লাইনে জাস্ট ভেঙে যাবে আর কি। ঠিক আছে? মানে মানে সেখান থেকে তুমি অ্যাকচুয়ালি পাবে যেটা ওই যে মানে নরমাল জিম্যান এফেক্ট, সেখান থেকে অ্যানামোলাস জিম্যান এফেক্ট আসবে। মানে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড আছে কিন্তু কোনো স্পিন নেই, তাহলে নরমাল জিম্যান এফেক্ট। এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড আছে, তার সঙ্গে স্পিন অরবিট কাপলিংও আছে, তুমি অ্যানামোলাস জিম্যান এফেক্ট পাবে। এবং তারপরে যেটা তুমি দেখবে যে এই যে অ্যানামোলাস জিম্যান এফেক্টে দেখবে এখানে এই 3টে লাইন না, তখন দেখবো ওখানে 10টা লাইনে ভেঙে যাবে। আচ্ছা, এবারে যদি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা হিউজ এক্সেস করা হয়, তখন স্পিন অরবিট কাপলিংটা তুমি ইগনোর করতে পারো, তখন আবার এই অ্যানামালাস জিমান এফেক্ট থেকে যতগুলো লাইন পাচ্ছ সেই লাইনগুলো মানে জুড়ে গিয়ে তোমার নর্মাল জিমান এফেক্টে যতগুলো লাইন পাওয়া যায় সেই ততগুলো লাইনে তোমার চলে আসবে। সেখান থেকে তুমি যেটা পাবে সেটা হচ্ছে পার্সেন বেক এফেক্ট। তাহলে নর্মাল জিমান এফেক্টের পরে যে জিনিসগুলো আসে তোমার, এই যে আমি যদি বলি তোমাকে নর্মাল মানে একটুখানি রাস্তাটা বলে দিই, নর্মাল জিমান এফেক্ট আমি বললাম তো, সেখান থেকে তোমার আসবে অ্যানামালাস জিমান এফেক্ট। এই অ্যানামালাস জিমান এফেক্ট থেকে তোমার ফাইনালি যেটা আসবে সেটা হচ্ছে পার্সেন বেক এফেক্ট। পার্সেন বেক এফেক্ট, নর্মাল জিমান এফেক্ট, সেখান থেকে অ্যানামালাস জিমান এফেক্ট, সেখান থেকে পার্সেন বেক এফেক্ট। ঠিক আছে? এইটা তাহলে এই যে রাস্তাটা, এই রাস্তাটাতে দেখো এইখানে তোমার নো স্পিন। আচ্ছা, সবটাই ওয়ান ইলেকট্রন সিস্টেম, এই পুরো এফেক্টটাই আমি ওয়ান ইলেকট্রন সিস্টেমের জন্য বলছি। মিলি ইলেকট্রন সিস্টেমে তো অনেক গন্ডগোল আছে। এখানে নো স্পিন আছে হচ্ছে হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। নো স্পিন না বলে বলা ভালো হচ্ছে নো স্পিন অরবিট কাপলিং। নো স্পিন অরবিট কাপলিং। আর এক্সটার্নাল হোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ডটা তোমার দেয়া হচ্ছে। আচ্ছা, অ্যানামালাস জিমান এফেক্ট হচ্ছে স্পিন অরবিট কাপলিং থাকবে, কাপলিং প্লাস উইক এক্সটার্নাল মানে হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। স্পিন অরবিট কাপলিং থাকবে আর উইথ হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড থাকবে। আর তারপরে এখানে যেটা হবে, স্পিন অরবিট কাপলিং আছে, কাপলিং তার সঙ্গে থাকছে কত, ভেরি স্ট্রং হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। এটা তাহলে এই যে তিনটে এফেক্ট আমাকে পরপর করে পড়তে হবে। তাহলে এবারে দেখো নর্মাল জিমান এফেক্ট পর্যন্ত খুব সহজে হয়ে গেল। এবারে অ্যানামালাস জিমান এফেক্টটা পড়তে গেলেই নেক্সট যে জিনিসটা আমাকে কনসিডার করতে হবে সেটা হচ্ছে স্পিন অরবিট কাপলিংটা তোমায় জানতে হবে। তার মানে তোমার রাস্তাটা কিরকম হচ্ছে দেখো,
অ্যানামালাস জিমান এফেক্ট করতে গেলে তোমার জানতে হচ্ছে স্পিন অরবিট কাপলিংটা। আচ্ছা, স্পিন অরবিট কাপলিং মানে কি? স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের মধ্যে কাপলিং। আচ্ছা, স্পিন অরবিট কাপলিং জানতে গেলে তাহলে তোমাকে প্রথমে স্পিনটাকে জানতে হবে, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে বুঝতে হবে। আচ্ছা, এই স্পিন বা স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম কোথা থেকে পাবে তুমি? যেটা পাবে সেটাই হচ্ছে তোমার সকল স্টার্ন গার্লাক এক্সপেরিমেন্ট। গার্লাক এক্সপেরিমেন্ট তার মানে দেখো, তাহলে আমাদের এই ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে পরপর পরপর করে তুমি যদি দেখো জিনিসটা হচ্ছে এরকম, তাহলে স্টার্ন গার্লাক এক্সপেরিমেন্ট তোমাকে করতে হবে, করে স্পিনটা ইন্ট্রোডিউস হবে। তারপরে এবারে একটা ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে, তার সঙ্গে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে, সেখানে স্পিন অরবিট কাপলিং হবে। তারপরে তুমি তার উপরে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছ, সেইখান থেকে কি টাইপের যে মানে স্পেকট্রা স্প্লিটিং ফিটিং হ্যানা ত্যানা হচ্ছে, হ্যাঁ, সেই কনটেক্সটে তুমি জাস্ট অ্যানামালাস জিমান এফেক্ট কনসিডার করবে। আর তুমি দেখবে এখানে দু রকমের ইন্টারাকশন টার্ম থাকছে, একটা হচ্ছে তোমার ওই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে তোমার যে ম্যাগনেটিক মোমেন্ট তার ইন্টারাকশন এখান থেকে একটা আসবে, আর তার সাথে স্পিন অরবিট কাপলিং থেকে আসবে। স্পিন অরবিট কাপলিংটাকে তোমার সামাও নেগলেক্ট করতে হবে। নেগলেক্ট করার রাস্তাটা কি? তুমি যদি স্ট্রেংথ অফ দ্য হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটাকে হিউজ নিয়ে নাও, তাহলে হচ্ছে স্পিন অরবিট কাপলিংটা তুমি জাস্ট বাদ দিতে পারবে। তখন দেখা যাবে যে অ্যানামালাস জিমান এফেক্টে কতগুলো লাইন পাওয়া গেছে, তারা আবার জুড়ে গিয়ে হচ্ছে নর্মাল জিমান এফেক্টে যতগুলো লাইন পাওয়া যায় তার সঙ্গে সমান হয়ে যাচ্ছে, সেখান থেকে তুমি পাচ্ছেন বেক এফেক্টটা পাচ্ছ। নেক্সট কতগুলো ক্লাসের রাস্তাটা আমি জাস্ট তোমায় বলে রাখলাম। আর একটা স্টার্ন গার্লাক এক্সপেরিমেন্ট পড়তে হবে, সেখান থেকে স্পিন ইন্ট্রোডিউসড হবে, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম ইন্ট্রোডিউস হবে সেইটা, স্পিন অরবিট কাপলিং তোমাকে পড়তে হবে, তারপরে তোমার অ্যানামালাস জিমান এফেক্ট করতে হবে, পার্সেন্ট এফেক্ট করতে হবে। তাহলে ওয়ান ইলেকট্রন প্রবলেমের ক্ষেত্রে কিন্তু এইটুকুই। তাহলে এইটা হয়ে যাওয়ার পরে নেক্সট আমরা চলে যাব হচ্ছে মেনি ইলেকট্রন প্রবলেমের ক্ষেত্রে। এই যে আউবা প্রিন্সিপাল, হুমস রুল, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, এইগুলো তো আর ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে একটা ইলেকট্রন, সেখানে তুমি কি বা বিল্ডিং আপ প্রিন্সিপাল করবে, কেনই বা হুমস রুল লাগবে, বা কেনই বা পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল আসবে। তাহলে মেনি ইলেকট্রন প্রবলেমের ক্ষেত্রে কিন্তু ওই টাইপের রুলগুলো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট হবে। তো এইভাবে আমাদের রাস্তাটা আস্তে 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 পরিষ্কার হবে। তো আজকে আমরা এই পর্যন্তই বললাম। নেক্সট কতগুলো ক্লাসে কি বলবো সেটা আমার কাছে পরিষ্কার আছে। একদম স্পেসিফিক্যালি যদি বলি, তাহলে নেক্সট ক্লাসে আমরা দুটো জিনিস বলবো। একটা হচ্ছে স্টার্ন গার্লাক এক্সপেরিমেন্ট, সেখান থেকে এক্সিস্টেন্স অফ স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম বেরিয়ে আসবে, এটা। আর যেহেতু তোমার স্পিনটা এসেই গেল, মানে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম আর অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম তাদের মধ্যে ইন্টারাকশন হবে, সেখান থেকে তুমি এই স্পিন অরবিট কাপলিং। তার নেক্সট ক্লাসে আমরা এই দুটো জিনিস করবো। আজকে আমরা এখানে শেষ করে দিই। এন্ড অফ লেকচার। 9 না, 9 না 10 কি একটা দেখলাম না, কত ছিল লেকচারটা কেন? 10 স্যার। 10। এন্ড অফ লেকচার 10। দেখো, যা আলোচনা করেছি তাতে তুমি বুঝলে কিনা। আমি মানে অনেকটা সময় আছে, আমি চাইলে হয়তো এটাকে করে ফেলতে পারতাম, স্টার গার্লাক এক্সপেরিমেন্টকে করে ফেলতে পারতাম, কিন্তু ওটা একদমই অন্যরকম বলে ওই স্টার গার্লাক এক্সপেরিমেন্ট এবং স্পিন অরবিট কাপ দুটো আমি একসাথে নেক্সট ক্লাসে বলবো। হ্যাঁ, কাল সকালে তোমার ক্লাস আছে, সেখানে আর অত বেশিক্ষণ বলছি না। দেখো আমরা যা বলেছি তাতে তোমার কোথাও কোনো অসুবিধা থাকলে বলো, মানে ব্যাপারটা একদম পরিষ্কার বুঝছো কিনা। মানে আগের ক্লাসে লার্মার ফিজিক্যানটাকে বলা হয়েছিল, হ্যাঁ, এখানে তুমি বুঝতে পেরে গেলে এমএল এর কত লার্মার ফিজিক্যান থেকে তুমি বুঝতে পারলে যে কোনো একটা গিভেন এল এর জন্য এমএল এর কতগুলো অ্যালাউড ভ্যালু তুমি পাবে। আচ্ছা, যেটা বলতে ভুলে গেলাম যে এই যে এমএল এর যে কতগুলো অ্যালাউড ভ্যালু শুধুমাত্র পাওয়া যাবে, সেটা কিন্তু নর্মাল জিমান এফেক্টে তুমি বুঝতে পারবে। যে যদি তোমার ওই যে মানে ইন্টারাকশন এনার্জিটা মাইনাস মিউ ডট এইচ বা বেসিক্যালি এল ডট এইচ দিয়ে আসছে, আর এর এর সঙ্গে এইচ এর যে অ্যাঙ্গেলটা সেই কস্টের কিন্তু সমস্ত ভ্যালু তুমি অ্যালাউড করতে, তাহলে তো তোমার অ্যাকচুয়ালি
ইনফাইনাইট পসিবল স্পেক্ট্রাল লাইন তুমি পেয়ে গেছো বা কন্টিনিউয়াস স্পেক্ট্রাল লাইন পেয়ে গেছো, কিন্তু তার বদলে কতগুলো ডিসক্রিট স্পেক্ট্রাল লাইন তুমি পাচ্ছ। এটা অ্যাকচুয়ালি ইন্ডিকেশন যে সত্যি সত্যি স্পেস কোয়ান্টাইজেশনটা হচ্ছে, বা কোন একটা গিভেন এল এর জন্য কতগুলো স্পেসিফিক অ্যালাউড ভ্যালুজ অফ এমএলই তুমি অ্যাকচুয়ালি পাবে আর কি। সেটাকে মাথায় রাখবে, ঠিক আছে? মানে যে সত্যি সত্যি স্পেস কোয়ান্টাইজেশনটা হয় বা কোনো একটা গিভেন এলে এমএল এর কতগুলো স্পেসিফিক ভ্যালু যদি হয়, এটা নর্মাল জিমান এফেক্টে তুমি বুঝতে পারছো। যদি তা না হতো তাহলে তুমি একটা কন্টিনিউয়াস স্পেক্ট্রা পেতে। ঠিক আছে? এই যে জাস্ট ৩ টে লাইন পেলে, কেন ৩ টে লাইন পাচ্ছ? কেন তোমার ইনফাইনাইট পসিবল মানে লাইন তারা কোইনসাইড করে গিয়ে হচ্ছে কন্টিনিউয়াস কিছু পেল না। তার কারণটা হচ্ছে স্পেস কোয়ান্টাইজেশন। ঠিক আছে? বলো আর কারো কিছু অসুবিধা আছে?